আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট জজ কোর্ট, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। জি রেজ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুরু করি। আমরা আর সর্বোচ্চ 2টা ক্লাস করলে আমাদের সিআরপিসি আমরা মোটামুটি শেষ করে ফেলবো। এরপরে আমরা শেষ হওয়ার পর আবার প্রথম থেকেই শুরু করবো সব বিষয়ে। তো আপনারা যারা জয়েন করছেন লাইভটা একটু শেয়ার করে দিন। ওয়ালাইকুম আসসালাম খাদিজা আপু। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মামলা কিভাবে ট্রান্সফার করা হয়, স্থানান্তর করা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় মামলা কিভাবে আমরা স্থানান্তর করতে পারি, এই বিষয়ে কিছু আমরা ফৌজদারি বিধি মোতাবেক কিছু আলোচনা করব। তো অলরেডি আমরা কয়েকটা ধারা পড়ে আসছি, 291, 191, 192 যে দুটি ধারা আছে, ওগুলো তো মামলা ট্রান্সফারের কথা বলা আছে। 205-এর সি, 205-এর ডবল সি যদি দেখেন, সেগুলো তো দেখা যায় কিছু মামলা ট্রান্সফারের বিষয় অন্তর্ভুক্ত আছে। সেগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে মামলা স্থানান্তরের বিষয়। সেটা হচ্ছে 525-এর ক থেকে শুরু করে 528 পর্যন্ত আমরা বিষয়টা আজকে আলোচনা করব। এই বিষয়টা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বলতেছি না, এই কারণেই এখানে শিরোনামগুলো বা বেসিকগুলো পড়লেই হবে, কিন্তু লিখিতের জন্য এটা ভালোভাবে পড়া উচিত। তো আপনারা যারা বই নিচ্ছেন, যাদের কাছে বই আছে, তারা বইয়ে একটু পেজে চলে যান, আমরা স্টাডি শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম। তার আগে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, 192 ধারায় কি বিষয় আলোচনা করা আছে? 192 ধারায় মামলা স্থানান্তরের বিষয় আছে, কিন্তু কে সেই মামলাটা স্থানান্তর করবে? 192 ধারায় মামলা কে স্থানান্তর করবে, এ বিষয়ে আপনার কমেন্টসে অ্যান্সার লেখেন। একশো 92 ধারায় এখানে আমরা 3টা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। ইলিয়াস ভাই বলছে ম্যাজিস্ট্রেট করবে, ইমরান বলছে বাদী করবে, ইকবাল ভাই বলছে ম্যাজিস্ট্রেট, সুমন ভাই বলছে ম্যাজিস্ট্রেট। তো অ্যান্সার আবার ইউনুস ভাই সেশন কোর্ট বলছে, আর আকিব ভাই বলছে সিজিএম। হ্যাঁ, আকিব ভাইটা ঠিক আছে, ওকে, ম্যাজিস্ট্রেট করবে, ঠিক আছে। তাহলে ইমরান এবং ইউনুস ভাইটা হয়নি, ইমরান এবং ইউনুস ভাইটা হয়নি। আপনারা দেখেন এটা ম্যাজিস্ট্রেট করবে। আকিব ভাইটা, আদিব ভাইটা আরো সুন্দর হয়েছে, আপনারা বই দেখেন। আমি আপনাকে বলছি আপনারা বই দেখে অ্যান্সার দেবেন, ভুল অ্যান্সার বই দেখে কমেন্টসে লিখবেন, সেটাও আপনার জন্য পারফেক্ট পড়া হয়ে যায় আর কি। যখন টাইপ করি সেটা এক ধরনের লেখা। যা হোক, এবার 191 ধারায় 191 ধারায় কে মামলা হস্তান্তরের জন্য, মানে কে মামলা হস্তান্তর করবে? 191 ধারায় কে মামলা হস্তান্তর করবে? আসলে হস্তান্তর না, আমি ভুল বলছি, স্থানান্তর। স্থানান্তর হবে, ট্রান্সফার। আদিব ভাই বলছে একিউজড, আদিব ভাই বলছে একিউজ। তারপর আমরা লাইভটাকে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে?
হ্যাঁ, আসামির আবেদনে মামলা স্থানান্তর হবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, এই দুটো আমাদের জানার দরকার আছে। এই দুটো ধারা অনেক ইম্পর্টেন্ট। আসামির আবেদনে ম্যাজিস্ট্রেট করবে, ঠিক আছে, সুন্দর কথা। আচ্ছা, আবেদনটা আসামির হবে, অ্যাকিউজ হবে, সহজ কথা। অ্যাকিউজের ধারা হচ্ছে 191 আর ম্যাজিস্ট্রেট ধারা হচ্ছে 192। তো ডিটেলস পড়তে গেলে আরও এগুলোর ভিতরে অনেক কিছু কথা আছে, বেসিকটা জানলে চলবে। তো ঠিক আছে, আপনারা সে লাইভটা একটু শেয়ার করে দিন। সেকেন্ড যে প্রশ্নটা ছিল, হ্যাঁ ইনুস ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য। তো সেকেন্ড আরেকটা বিষয় আপনাদের জিজ্ঞাসা করতেছি, সেটা হচ্ছে 225-এর সিতে কি আছে আলোচনা। 225 না, 205-এর সিতে আলোচনা কি করা আছে? 205-এর সিতে কি বিষয় আলোচনা করা আছে? 205-এর সিতে কি বিষয়ে আলোচনা করা আছে? 205-এর সিতে যে বিষয়টা আলোচনা করা আছে, কে পারবেন সেটা? দেখেন, এখানে কিছু বিষয় বলা আছে 205 এবং 205-এর সি এবং 205-এর ডবল সিতে কিছু বিষয় আলোচনা করা আছে। সেই বিষয়টা হচ্ছে এক্সক্লুসিভ ট্রায়াল যিনি করতে পারে তাদের কাছে মামলাটা ট্রান্সফার করতে হবে। তাহলে 205-এর যে সি, সেটা আপনার একটু বইয়ে যান, বইয়ে কি লেখা আছে দেখেন। 205-এর সি দেখেই বলেন 205-এর সিতে কি বিষয়ে আছে আলোচনা করা। সেশন কোড, ঠিক আছে। 205-এর সিতে যে বিষয়টা বলা আছে, সে সেশন কোডের কথা বলা আছে। সেশন কোড কি করবে? সিজিএম কাছে মামলা প্রণয়ন করা হয় 205-এর সিসিতে, আর 205-এর সিতে যেটা আছে সেটা হচ্ছে আপনার দায়রার নিকট মামলাটা ট্রান্সফার করা হয়। তাহলে দেখেন, তাহলে এই দুইটাও কিন্তু ট্রান্সফার ধারা। তাহলে আমরা দেখলাম এখানে 4টা ধারা ট্রান্সফার রিলেটেড। তো আপনারা এটা একটু মনোযোগ সহকারে দেখেন, যাদের বই আছে বইয়ে একটু আন্ডারলাইন করে রাখেন যে 191টা হচ্ছে 191টা আসামি আবেদনের ভিত্তিতেই, সেটা 191টা আসামির আবেদনের ভিত্তিতেই ট্রান্সফার হবে। 192 ম্যাজিস্ট্রেট মামলা ট্রান্সফার করবে। তো ম্যাজিস্ট্রেট মামলাতে ট্রান্সফার করবে, সব মামলা কি তিনি ট্রান্সফার করতে পারবে? সব মামলা ট্রান্সফার করতে পারবে কিনা সেই বিষয়ে এখানে দেখেন 292-তে একটা বিষয় বলা আছে। হ্যাঁ, সবই পারবে। 291-এর কথা বলতে চাচ্ছিলাম, 291-এর কথা বলতে চাচ্ছিলাম আসামি। 291 না, 191তে আসামির কথা বলা আছে। তো আসামি যে মামলাটা আবেদন করবে, এখন উনি কোন মামলাটার ম্যাজিস্ট্রেট কোন মামলাটা আবেদন নিলে, আচ্ছা তার আগে বলি, আবেদন না, ম্যাজিস্ট্রেট মামলা আমলে নে ধারা নাম্বার কত বলেন? ম্যাজিস্ট্রেট মামলা আমলে নে, সে ধারা নাম্বার কত? ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে, ধারা নাম্বার কত? ধারা 190 ধারা। ওকে, ধন্যবাদ। তো 190 ধারায় বলা আছে যে একজন ম্যাজিস্ট্রেট যে 3 ভাবে মামলা আমলে নিতে পারে। আপনারা দেখেন 190-তে যান, 190-তে বলা আছে একজন ম্যাজিস্ট্রেট 3 ভাবে মামলা নিতে পারে। একটা হচ্ছে নালিশের মাধ্যমে, একটা হলো পুলিশ রিপোর্টের মাধ্যমে, আরেকটা ছিল যে আপনার ম্যাজিস্ট্রেট কোনোভাবে যে নলেজে আসে সেইভাবে মামলাটা না আমলে নিতে পারে। তো 191-তে আপনি দেখেন একটা বিষয় লেখা আছে
191-তে একটা বিষয় লেখা আছে, দেখেন আপনাদের কাছে যারা বই আছে দেখেন, এখানে বলা আছে যে ক্লোজ সি, এখানে ক্লোজ সির কথা বলা আছে। ক্লোজ সি মানে কোন ধারার ক্লোজ সি? 190 ধারার ক্লোজ সি। হ্যাঁ, 190 ধারার যে ক্লোজ সি অনুসারে যদি কোনো মামলা আমলে গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট, তাহলে ওই সকল মামলা ট্রান্সফার করা যাবে আসামির আবেদনের ভিত্তিতে। এই কথাটা কিন্তু বলা আছে। যাই হোক, আমরা যেটা বললাম অত আমার ডিটেলস পড়ার দরকার নেই আপাতত। এমসিকিউ অত ডিটেলস না পড়লেও চলবে। এমসিকিউ পাস করা সহজ। কিভাবে সহজ? যদি আপনি রেগুলার প্রতিদিন 7টা বিষয়ের আইনগুলো ইম্পর্টেন্ট ধারাগুলো রিভিশন দেন, শিরোনাম বেসিস করে, শিরোনাম ভিত্তি করে যদি রিভিশন যদি দেন, তাহলে আপনার জন্য পাস করা সহজ। এটা একটা বিষয়। কিন্তু রিভিশন রেগুলার দিতে হবে, তাহলে সহজ। আপনার ডিটেল না জানলেও কোনো সমস্যা নেই। আর পরীক্ষার সেন্টারে 1 ঘন্টাকে আপনার ব্যবহার করতে হবে একটু টেকনিক্যালি, তাহলেই আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। বেশি ডিটেলস না পড়লেও চলবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা কীভাবে পড়তেছেন তা আমি জানি না। আপনাদের অ্যান্সার যদি আমি জিজ্ঞাসা করি, যদি অ্যান্সার খুব ইমিডিয়েটলি দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনার প্রস্তুতি ভালো চলতেছে। এবার চলে যাই আমরা মেইন পড়া। আজকে যে বিষয়টা পড়তে চাচ্ছি সেই বিষয়টা চলে গেলাম। তখন আমি আপনাদের ট্রাই করলাম যে আপনারা কীরকম পড়াশোনা করছেন। তো যা হোক, তো আমরা এবার চলে যাব 525 নম্বর ধারায়। এই 4টা ধারার যে কথা বললাম, এই 4টা ধারাও কিন্তু ট্রান্সফার রিলেটেড ধারা। এবার চলে যাচ্ছি আমরা 525 নম্বর ধারায়। আপনারা একটু লক্ষ্য করেন 525 নম্বর ধারাতে কি বলা আছে। এই ধারাটা যদিও ইম্পর্টেন্ট না, তবুও একটা আমরা দেখতেছি। দেখেন 525 নম্বর ধারাটা বলা আছে আপিল বিভাগের কথা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 2টা ডিভিশন আছে, 2টা বিভাগ আছে। তার মধ্যে সবচেয়ে বড় বিভাগ যেটা, সেটা হচ্ছে আপিল বিভাগ, অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন এর মামলা ট্রান্সফার রিলেটেড যে বিষয়টা আছে, অ্যাপিলেট ডিভিশনের কথা যে বিষয়টা বলা আছে, দেখেন এখানে আমরা খুব বেসিকটা পড়ে নেব, ডিটেলস পড়ার দরকার নেই। আপনারা চলে যান, আপনাদের বই থাকলে বই দেখেন। আর আপনারা যে রাইটারের বই পড়েন না কেন, আমি বলবো সব রাইটারই ভালোভাবে বই লেখার চেষ্টা করে। তো বাজারে অনেক শ্রেণীর বই আছে। আপনারা দেখবেন আইন পাঠ, আইনের সহজ পাঠ, তারপরে হচ্ছে প্রিলি মাস্টার, আইনবিদ্যা, অনেক বই আছে। সব বই ভালো, কিন্তু আমরা বই পড়ি না। বই পড়তে হবে। বই না পড়লে পাশ করার কোনো সম্ভাবনা নেই, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলতেছি। আর বই না পড়লে আমরা কখনো ভালো লয়ার অ্যাডভোকেট হতে পারবো না। তো যা হোক, আমরা এমসিকিউ পাস করি, সেটা বিষয়। তাহলে আমি যেটা বলতেছিলাম 525-এর নাম্বার যে বিষয়টা, এটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে আপিল বিভাগের মামলা ট্রান্সফার করার যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলো আমরা পড়তেছি। আর আপিল বিভাগের কি ক্ষমতা, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে দেখেন, আপিল বিভাগ 2টি উদ্দেশ্যে মামলা ট্রান্সফার করতে পারে। আপনাদের বই থাকলে দেখেন 2টি উদ্দেশ্যে মামলাটা ট্রান্সফার করতে পারে। একটা হচ্ছে ন্যায় বিচারের অগ্রগতির উদ্দেশ্যে, ন্যায় বিচারের অগ্রগতির উদ্দেশ্যে মামলাটা ট্রান্সফার করতে পারে, এটা একটা বিষয় উদ্দেশ্যে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে পক্ষগণ বা সাক্ষীদের সাধারণ সুবিধা সৃষ্টির উদ্দেশ্যে, বা সাধারণ সুবিধা, তাদের সুবিধার জন্য মামলাটা কি করতে পারবে। এই 2টা উদ্দেশ্যে আপিল বিভাগ মামলা ট্রান্সফার করে, এটা আপিল বিভাগের ক্ষমতা। এখন দেখেন
আমি আগেই বলছি 525-এর এটার শিরোনামটা পড়লেই হবে, ভিতরে না পড়লেও চলবে। এখানে যে বিষয়টা হস্তান্তরের স্থানান্তরের বিষয়টা আছে, ট্রান্সফারের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে এক স্থানীয় মানে এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য একটা বেঞ্চ, যেটা বলে হাইকোর্টের বেঞ্চ আছে, সেই বেঞ্চ সেগুলো অর্থাৎ এক হাইকোর্টের যে আপনার দায়রা আদালত যেমন আছে, এক আদালত থেকে আরেক আদালত, এক ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক ম্যাজিস্ট্রেট আদালত, সেটা বিষয় না। এটা হচ্ছে বেঞ্চগুলো যেটা আছে, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে কি করতে পারবে, হাইকোর্ট ডিভিশন মামলা তার হাইকোর্ট ডিভিশনে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে মামলা ট্রান্সফার করতে পারবে। এটা একটা বিষয় ছিল। না, এখানে সুমন ভাই হাইকোর্ট বিভাগ না, আপনার কাছে বই থাকলে আপনি দেখেন, এই সরি হাইকোর্ট না, আপিল বিভাগ না, কিন্তু হাইকোর্ট বিভাগের কথা বলা আছে। সুমন ভাই আপনি দেখেন, আপনি একটু লক্ষ্য করেন, বই থাকেন এখানে আপনার ইংলিশ বই বাংলা বই যার কাছেই থাকুক না কোনো, সাবসেকশন 1-এ যান, একটা টার্ম দেখেন, সেই টার্মটাতে লেখা আছে দ্য পার্মানেন্ট বেঞ্চ অব হাইকোর্ট ডিভিশন। আপনারা একটু আন্ডারলাইন করেন, তাহলে হাইকোর্ট ডিভিশনের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আমরা পরে যাই, পরের বিষয়টা চলে যাচ্ছি। 526 নম্বর ধারা, এই ধারাটা ইম্পর্টেন্ট। 526 নম্বর যে ধারাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ধারা। এই ধারাতে যে বিষয়টা দেখেন, এখানে হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার করতেছে। কে করতেছে? হাইকোর্ট বিভাগ। আর আগেরটা ছিল কে? আগেরটা ছিল 525-এর এ যেটা ছিল, সেটা ছিল আপিল বিভাগ। ওকে, এখন দেখেন এই হাইকোর্ট বিভাগ যে মামলাটা আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় যে ট্রান্সফার করবে, নির্দেশনা দেবে, এখন কি কারণে দেবে সেই বিষয়ে আছে। 5টা কারণ আছে এখানে। কয়টা কারণ আছে? 5টা কারণ আছে। এই 5টা কারণ আমাদের একটু জানার দরকার আছে। দেখেন, শুধু শর্টভাবেই জানলেও চলবে। কয়টা কারণে মামলাটা ট্রান্সফার হতে পারে, হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার করতে পারে? 5টি কারণে। প্রথমটা হচ্ছে ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রথমটা এটা না, ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ বিচার, ন্যায় বিচারটা 5 নাম্বার। প্রথমটা হচ্ছে নিরপেক্ষ বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন এই সম্ভাবনা ক্রিয়েট হবে, তখন হাইকোর্ট বিভাগ মামলাটা কি করতে পারে? হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফারের জন্য নির্দেশনা দেবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যে জটিল প্রশ্ন যদি হয়, আইনগত যদি জটিল কোনো প্রশ্নের উদ্ভাবন হয় বা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মামলাটা ট্রান্সফার করবে। 3 নম্বর পয়েন্টে দেখেন, যে স্থানে অপরাধটি সংঘটিত হয়েছে সেই স্থানটি পরিদর্শন করার জন্য, সেটা অনুসন্ধানের জন্য, সুবিধার জন্য, বিচারের জন্য যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন মামলা ট্রান্সফার করার নির্দেশ দিতে পারে। এরপরে যে বিষয়টা ছিল 4 নম্বর, এই 4 নম্বর বিষয়টা 525-এর এর সাথে মিল আছে। পক্ষগণ বা সাক্ষীদের সুবিধার্থে এই মামলাটা ট্রান্সফার হতে পারে। কে দেবে? হাইকোর্ট বিভাগ। সর্বশেষ যে পয়েন্টটা, ন্যায় বিচারের উদ্দেশ্যে মামলাটা ট্রান্সফার হতে পারে। এই 5টা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই 5টা পয়েন্ট থেকে অনৈতিক হতেই পারে। প্রথমটা বলবো, নিরপেক্ষ বিচার পাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, নান্না ভাই আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে শেয়ার করলে লাভটা কি? লাভটা হচ্ছে আমরা আমাদের নলেজটাকে শেয়ার করতেছি, লাইফটাকে শেয়ার তো করতেছি, এর মানে নলেজটাকে শেয়ার করতেছি। এখন আমি আপনাদের বলি সবসময় যে জিনিসটা, আমাদের কিন্তু নলেজ সবারই সীমাবদ্ধ। তো আপনারা যে কমেন্টসে
কিছু কিছু জিনিস লেখেন, সেখান থেকে আমার লার্নিং হয় এবং আপনাদেরও লার্নিং হচ্ছে। এই যে আমরা একে অপরের যে একটা পরিপূরক, এটাই আমরা শেয়ার করতেছি নলেজটা। যেহেতু আমাদের প্রযুক্তি একটা মাধ্যম দিয়ে দিয়েছে নলেজ শেয়ার করার, তাই আমি বলি আপনার লাইফটাকে শেয়ার করিয়েন। তো ঠিক আছে, আর আমাদের ইসলাম ধর্মে আছে ভালো কাজ যদি কেউ করে এবং ভালো কাজের জন্য কেউ হেল্প করে, ভালো কাজ করার জন্য যে কেউ ইচ্ছা পোষণ করে, তাও কিন্তু সওয়াব আছে, তাই না? তো আমরা সেই সওয়াব বা সওয়াবের উদ্দেশ্যে আমি বলতেছি না, মনে করতেছি যে আমরা এখান থেকে যদি কোনো লার্নিং করতে পারি, বা আমরা কমেন্টসে যে কোনো অ্যান্সার লিখি, সেই কমেন্টস দেখে যে আরেকজন লার্নিং শেয়ার করে, যেমন কালকে সুমন ভাই একটা সুন্দর কমেন্টস লিখছিল। এই আসলে মানুষের মেমোরিটা যে জায়গাটা তো দিতে হবে, মেমোরিকে জায়গা দেওয়ার কিন্তু সহজ জায়গা না। মেমোরিতে স্থান করা আর মানুষের মনে স্থান পাওয়া কিন্তু অনেক কঠিন জায়গা। তো ঠিক আছে সুমন ভাই, ধন্যবাদ। দুইটা জায়গা কিন্তু অনেক কঠিন। তো আমাদের কিন্তু সিআরপিসি দুইটা ক্লাস নিব, আমি বলছি শুক্রবারে নিব একটা ক্লাস, আর শনিবারে হয়তো নিতে পারি, শুক্র শনি, এই দুদিন নিয়ে আমরা ঈদের আগে সিআরপিসি শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে লেকচারটা আমরা কম পড়বো। আমি যেটা বলতেছিলাম, মানুষের মনে এবং মাথায়, মেমোরিতে, এই দুই জায়গায় স্থান পাওয়া খুব কঠিন। মেমোরিতে স্থান পাইতে হয় বিভিন্নভাবে। আপনি যখন কোনো জায়গায় বাধা পাবেন, মানুষ বলে যে শিখছেন কোথায়, অ্যান্সারটা হবে কি, ঠেকছি যেখানে ঠেকি সেখানে শিখি, তাই না? তোর মেমোরিতে এখন হিট করে। তো এই যে আমরা বিভিন্ন কমেন্টসে বিভিন্ন জিনিস লিখি, এখান থেকেও কিন্তু আমাদের মেমোরিতে অনেক সময় স্থায়িত্ব পায়, এভাবেই আমাদের মেমোরিতে স্থায়িত্ব পাবে ইনশাল্লাহ। আর মানুষের মনে যেটা বলি যে ভালো জায়গা পাওয়ার, তো আমরা সবাই জানি কি ভালো পাওয়া, মনে স্থান পাওয়া যায়, আমরা সবাই সেভাবে ট্রাই করব। তো ঠিক আছে, তো আমরা ভালো কাজের জন্য আমরা ট্রাই করব, যেই ভালো কাজ হোক না কেন, এটা আমাদের উচিত। তো ঠিক আছে, আমরা পরে চলে যাই এবার। তা আমি বললাম 526-এর যে ধারাটা, এটা কিসের ধারা, এই জিনিসটা আগে মেমোরিতে নিতে হবে। এর পাশে একটা বলে দেখেন, যারা উপন্যাসিক, যারা ভালো প্রবন্ধ লেখে, নাটক, কবিতা যারা রচনা করে, তাদের দেখবেন আগে নামটা কিন্তু সুন্দর বাছাই করে। নামের মধ্যেই কিন্তু ওই যে গল্পটার একটা বৈশিষ্ট্য বিরাজ করে। তো আমরা এভাবেই পড়ব শিরোনামগুলো পড়ার উদ্দেশ্যটা হচ্ছে, শিরোনামেই আপনার 50% অ্যান্সার দেওয়া থাকে, ভিতরে কি আছে। তো এই প্রথম কাজটা হবে আমাদের ধীর স্থিরভাবে শিরোনামটা পড়া। আর আমি যেটা আপনাদের বারবার বলি, শিরোনামটাই আপনার রিভিশন দেবেন। প্রত্যেকটা বইয়ের পেজ উল্টানোর দরকার নেই, পেজ উল্টাতে কিন্তু সময় লাগে। পেনাল কোড বলেন, সিআরপিসি, তারপর সিপিসি, এইগুলোর পেজ উল্টাতে রিভিশন দিলেও কিন্তু আপনাদের বিরক্ত লাগবে এবং সময় লাগবে অনেক। তাহলে রিভিশনটা দিবেন কোথায়? আমি বলছি প্রত্যেকটা বইয়ের সূচিপত্র আছে, সূচিপত্র রিভিশন দেবেন। আচ্ছা, হেডলাইন কনফিউজ, আমরা যাবো, সেখানে যাবো ইউনুস ভাই। তো আমি রিভিশনের কথাটা বলতেছি, রিভিশনটা দেবেন সূচিপত্র গিয়ে, তাহলে আপনার পেজ উল্টাতে হচ্ছে না। আর যখন রিভিশন দিতে দিতে একসময় আপনারা অলরেডি অনেক কিছু জিনিস জেনে ফেলবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম বিদ্যুৎ ভাই। তো এখানে দেখেন যে জিনিসটা ট্রান্সফারের কথা বলা হচ্ছে, যে হাইকোর্ট বিভাগ মামলা ট্রান্সফার করবে। ইংলিশে যান, হেডলাইনটা দেখেন যে হাইকোর্ট ডিভিশন মে ট্রান্সফার কেস, তিনি মামলা ট্রান্সফার করতে পারবে, ওর ইটসেলফ রাইট, এবং সে নিজেও বিচার করতে পারবে। এর মানে হচ্ছে দায়রা আদালত থেকে মামলা নিয়ে তিনি মামলাটা নিজে বিচার করতে পারবে।
হ্যাঁ সুমন ভাই, ঠিক আছে আপনার কথাটা। আমি বলতে চাচ্ছি দায়রা আদালত থেকে তিনি মামলাটা নির্দেশনা দেবে যে মামলা ট্রান্সফার হবে, এক আদালত থেকে আরেক আদালতে চলে যাবে মামলাটা। কিন্তু উনি আবার কি করতে পারে, উনি নিজেই মামলাটা নিয়ে আবার বিচার করতে পারবে হাইকোর্ট। এই লাইনটা প্রথমে লেখা আছে ইউনুস ভাই। তো ঠিক আছে, এখন দেখেন হাইকোর্ট বিভাগ যে মামলাটা যে ট্রান্সফার করবে কার আবেদনের পরিপ্রেক্ষিতে, তিনজন ব্যক্তির এখানে আবেদন আসতে পারে। একটা হচ্ছে নিম্ন আদালতের রিপোর্ট। হ্যাঁ, হাইকোর্ট বিভাগ চাইলে মামলা নিজেই পরিচালনা করতে পারবে, অর্থাৎ ওই মামলাটা ট্রান্সফার নিয়ে নিজে মামলা ট্রান্সফার নিজেই মামলাটা নিয়ে নিজেই পরিচালনা করতে পারবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ইমরান ভাই। তো আমি বলছিলাম যে মামলাটা যে ট্রান্সফার যে হবে এটা তো এক অটোমেটিকলি হবে না, সিস্টেম ওয়াইজ লাগবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে নিম্ন আদালতের একটা রিপোর্ট, নিম্ন আদালতের একটা রিপোর্ট হতে পারে, আবেদনের রিপোর্টের ভিত্তিতে হতে পারে ট্রান্সফার। আরেকটা হচ্ছে পক্ষগণ, সংশ্লিষ্ট যারা পক্ষ আছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তিনি কিভাবে করতে পারে, স্বপ্রবৃত্ত হয়ে, যেটা আমরা সুমোটো বলি বা সমোটো বলি, স্বপ্রবৃত্ত হয়ে তিনি মামলাটা ট্রান্সফার করতে পারে। মানে কেউ আবেদন করেনি, হাইকোর্ট নিজে ইচ্ছা করেই উনি জানলো এইটা বিষয় এরকম হচ্ছে, তখন তিনি মামলাটা ট্রান্সফার করতে পারে। তো এই তিনটা ওয়েতেই মামলাটা ট্রান্সফার হয়, পাঁচটা কারণে, তিনটা ওয়ে পাঁচটা কারণে এই মামলাটা ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা ধারাটা কি জানলাম, 526 নম্বর হাইকোর্ট মামলা, হাইকোর্ট ডিভিশন মামলা ট্রান্সফারের নির্দেশনা দিতে পারে, নিজেও মামলা পরিচালনা করতে পারে অথবা নিজেও পরিচালনা করতে পারে। তো এই বিষয়টুকু মোটামুটি ছিল। এখানে আরও কিছু বিধিবিধান আছে, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ধারাটা আমার মতে। এরপরে দেখেন এই যে মামলা যে ট্রান্সফার হচ্ছে, আপনার একটু পড়ে নিয়ে এখানে দেখেন, হাইকোর্ট বিভাগ স্বয়ং বিচারের জন্য কোনো আদালত থেকে মামলা প্রত্যাহার করে নিতে পারে, যেটা আমরা প্রথম হেডলাইনটা পড়ছি, যেটা আমার ইউনুস ভাই বলছিল, এটা একটা বিষয়। তারপরে আপনারা দেখেন আপনাদের বইয়ে যে জিনিসটা আছে, বিষয়টা হচ্ছে যখন কেউ মামলা ট্রান্সফার করার জন্য আবেদন করবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যাচ্ছি ইমরান, আগে আমি 3 নম্বর পয়েন্টে যেহেতু আমরা 4 নম্বর পয়েন্টে চলে গেছি, আপনি দেখেন 4 নম্বর পয়েন্টে আমি আছি। 4 নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য করেন যে যখন কোনো ব্যক্তি মামলা, 4 নম্বর সাবসেকশনে যান আপনারা, 4 নম্বর সাবসেকশন দেখেন, যখন কোনো ব্যক্তি কি করবে, পার্টি করতে পারে না, যে কোনো পার্টি মামলা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারে, নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে করতে পারে। তো আমাদের প্রশ্ন ছিল 4 নম্বরে, দেখেন যে আবেদনকারী অ্যাটর্নি জেনারেল না হলে প্রত্যেকটি আবেদন এফিডেভিট বা শপথ দ্বারা সমর্থিত হতে হবে। যদি অ্যাটর্নি জেনারেল আবেদন না করে অন্য কোনো ব্যক্তি যদি করে, তাহলে সেখানে এফিডেভিট থাকতে হবে। এটা একটা বিষয়। আচ্ছা, ওকে, তাহলে এটা ক্লিয়ার। তো ঠিক আছে, আমরা এর পরের পয়েন্টে যাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে 24 ঘন্টার একটা বিষয় আছে, এখানে আপনারা আন্ডারলাইন করতে পারেন, এটা হচ্ছে 6-এ যাবেন আপনারা। 24 ঘন্টার একটা বিষয় আছে, একটা 24 ঘন্টার একটা বিষয় আছে। এই 24 ঘন্টার বিষয়টা দেখেন, যখন কোনো ব্যক্তি আবেদন করবে 24 ঘন্টার মধ্যে সেটা কি করা যাবে না, অতিবাহিত না হওয়া পর্যন্ত এটার কোনো নোটিশ প্রদান দেখেন ধারাটা এইভাবে বলা আছে যে নোটিশ প্রদানের 24 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত আবেদনপত্রের গুণাগুণের ভিত্তিতে কোনো আদেশ দেওয়া যাবে না। অর্থাৎ 24 ঘন্টাটা আমরা মনে রাখবো, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেটা পড়বেন হচ্ছে 6-এর ক নাম্বার, 526-এর 6-এর ক, এখানে একটা অর্থদণ্ডের কথা বলা আছে। 526-এর ক এর যে
ক্ষেত্রে যে অর্থদণ্ডের একটা বিষয় আছে, এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করেন। 6 কোতে অর্থদণ্ড আছে, 1000 টাকার অর্থদণ্ডের একটা বিষয় আলোচনা করা আছে। কয় হাজার টাকার? 1000 টাকার। দেখেন, এক্ষেত্রে যদি এমন হতে পারে যে আপনি যে আবেদনটা করছেন, হাইকোর্ট বিভাগ মনে করতেছে এটা তুচ্ছ বিষয় এবং এটি বিরক্তিকর, যে ব্যক্তি এই আবেদনটা করবে তাকে 1000 টাকা পর্যন্ত দণ্ড করা হবে, অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 1000 টাকা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 1000 টাকা, এটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়গুলোই মোটামুটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর রিটেনের জন্য তো ডিটেলস সব কিছুই পড়তে হবে। তো আমরা যেহেতু এমসিকিউর জন্য পড়াশোনা করতেছি, এই কয়টা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন। তো এটাই। তো আমি আবার রিপিট করতেছি, হাইকোর্ট ডিভিশন কি করতে পারে? নিজেই মামলা ট্রান্সফার করবে এবং অথবা নিজেই এর বিচারটা করতে পারবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছিলাম যে 5টি কারণেই মামলাটা ট্রান্সফার হতে পারে। সেই 5টি কারণ আমরা একটু ভালোভাবে মনে রাখবো। তৃতীয় নম্বর পয়েন্টটা যেটা বলছিলাম সেটা হচ্ছে 3 ভাবেই মামলাটার আবেদনটা হয়, 3 ভাবেই মামলা ট্রান্সফার হতে পারে। সেই 3 ভাবে ছিল নিম্ন আদালত, পক্ষগণ রিপোর্টের ভিত্তিতে, পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর আরেকটা ছিল স্বপ্রবৃত্ত হয়ে এই কাজটা করতে পারে তিনি। আর যেটা বললাম যে হাইকোর্ট আপনার অ্যাটর্নি জেনারেল না যদি আবেদনকারী হয়, বাকি সবার ক্ষেত্রে আবেদন করতে এই এফিডেভিট দিতে হবে। আর আবেদনটা যদি বিরক্তকর হয়, তুচ্ছ বিষয় হয়, হাইকোর্ট যদি সেটা উপলব্ধি করতে পারে, তাহলে 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত করতে পারে। তো এই বিষয়টা ছিল ইম্পর্টেন্ট। তো আপনারা এরপরে চলে যান 526-এর খ নাম্বার একটা ধারা আছে, এটা ইম্পর্টেন্ট ধারা। 526-এর খ নাম্বার একটা ধারা আছে। তো এই ধারাতে যে বিষয়টা আলোচনা করা আছে, আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদের বই নিতে বলি, আপনার বই নেবেন, কিন্তু আমি যাই বলি না কেন আপনার বই আগে লক্ষ্য করবেন। আমি তো ভুলও বলতে পারি, তাই না? আপনারা বই নেবেন আগে সাথে। 526-এর খ নাম্বার ধারাটাতে বলা আছে দায়রা জজ মামলা কি করতে পারে? দায়রা জজ মামলা ট্রান্সফার করতে পারে। তাহলে 526-এর খ নাম্বার যে ধারাটা আছে, সেই ধারাটায় দায়রা জজ মামলা ট্রান্সফার করতে পারে। এই জিনিসটা আমরা মনে রাখবো, দায়রা জজ মামলা ট্রান্সফার। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? 525-এর ক আপিল ডিভিশন, 526 ছিল হাইকোর্ট ডিভিশন, এবার 526-এর বি নাম্বারটা আসছে দায়রা জাজ, তিনি মামলা ট্রান্সফার করতে পারে। তো দায়রা কোর্ট না, কিন্তু ভুল কখনোই কোর্ট বলা যাবে না, দায়রা জাজ। অ্যান্সার কোর্ট থাকলেও হ্যাঁ, না ভাই, আপনারা বই নেবেন। শুধু আমার এখানে লাইভ দেখার জন্য না, আপনি যখনই যারে সাথে আপনারা লাইভ দেখেন, যারে আপনি ক্লাসে জয়েন করেন, কিন্তু আপনারা বই সাথে নেবেন। বই সাথে নিয়ে আপনারা পড়াশোনা করবেন, পাশে খাতা নেবেন, নোট নেবেন এবং কালার কলম নিয়ে আপনারা আন্ডারলাইন করবেন। বই দাগাতে দাগাতে বই আপনার বিস্তৃত হয়ে যাক, সমস্যা নেই, দরকার আরও নতুন বই কিনবেন। আচ্ছা, ওকে। তো এখানে যে বিষয়টা আছে, প্রথমত দেখেন 526-এর খ নাম্বার যে বিষয়টা, এখানে কি বলা আছে? এখানে বিষয়টা আছে দায়রা আদালত কি করবে? মামলা ট্রান্সফার করবে। তো এখানে যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো কিন্তু হাইকোর্ট ডিভিশনের মতোই। তবে আমরা প্রথমে দেখব এখানে দায়রা জাজ কি কারণে মামলা ট্রান্সফার করবে, কারণটা কি। যেমন হাইকোর্ট ডিভিশনে 5টি কারণ পড়ছি, এখানে কি কারণে, কয়টি কারণ? এখানে একটি কারণ আছে, একটি কারণে মামলাটা ট্রান্সফার হবে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে ন্যায় বিচারের জন্য মামলা ট্রান্সফার হতে পারে। আপনারা দেখেন, আপনাদের বইয়ে যাদের বই আছে তা আপনারা দেখেন ন্যায় বিচার শব্দটা উল্লেখ আছে। ন্যায় বিচারের জন্য আপনার এই মামলাটা ট্রান্সফার করবে। এখন হাইকোর্ট ডিভিশনে আমরা দেখছিলাম যে তিনজন এই মামলাটা ট্রান্সফার করতে উদ্যোগ নিচ্ছে। একটা ছিল
নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, আরেকটা ছিল পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আরেকটা ছিল নিজ উদ্যোগে হাইকোর্ট ডিভিশন সেটা নিতে পারে। কিন্তু এখানে দুইভাবে এখানে হতে পারে, এক নিম্ন আদালতের ভিত্তিতে, আর একটা ছিল নিজ উদ্যোগে দায়রা আদালত নিতে পারে। তাই এখানে দুইটি আর ওইখানে তিনটি, এই কম্পেয়ার করতে হবে আমাদের। আরেকটা জিনিস হচ্ছে সব কিছু জিনিস কিন্তু কম্পেয়ারিং করলেই আপনার মনে থাকে বেশি, আপনারা কম্পেয়ার করার চেষ্টা করবেন। সুমন ভাই, আমার হচ্ছে পেজে কিছু কিছু আছে, তো পেজে দেখতেছি আপনার কিছু পোস্ট ডিলেটও হয়ে গেছে। তো আপনি আমার যে পেজটা আছে সেই পেজ থেকেই, আমার পেজটার নাম হচ্ছে প্রফেশনাল ল একাডেমি। আমার এটা দীর্ঘদিন যাবৎ আমি পরিচালনা করাই, বিশেষ করে ফিজিক্যালি আমি করাই ক্লাসটা, অনলাইনে কিছু আছে, তো এই নামেই চলে। তো আপনারা ওই পেজটা, আমার যে পেজটা আছে সেই পেজে আপনারা দেখবেন, পেজে আমার কিছু কিছু আছে। আর আমি রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল করছি, সেই চ্যানেলে আপলোড করতেছি। পেজে আবার দেখলাম 30 দিনের পরে নাকি অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, এরকম কন্ডিশন ছিল। তো আমার ইউটিউবে আপনি এখান থেকেও দেখতে পারবেন, আর সঙ্গে সঙ্গে যারা ডাউনলোড করে নেবেন তাদের কাছে থাকবেই। তো যে বিষয়টা বলছিলাম, তাহলে 526 নাম্বার যে বিষয়টা, ওইখানে ছিল 3টা, আর 526-এর বি নাম্বারের 2টা। তো এটাই ছিল বিষয়। আর যে বাকি যে বিধিবিধানগুলো 526-এর 4 থেকে 10 পর্যন্ত যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো দায়রা জজের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এটুকু আমরা মনে রাখি। এবার যেটা মনে রাখবো সেটা হচ্ছে 528 নাম্বারতে চলে যান আপনারা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 528 নাম্বার ধারাটা ছিল কি, যে এখানে উইথড্রর কথাটা আলাদাভাবে বলে দেওয়া আছে। 528-এ উইথড্রর কথাটা আলাদাভাবে বলা আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বিদ্যুৎ ভাই একটা কথা বলছে, ওকে, ধন্যবাদ বিদ্যুৎ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। এখানেও কিন্তু 3টি কারণ, এখানেও 3টি, ওইখানেও 3টি, এখানেও 3টি, ওইখানেও 3টি, এখানেও পার্টি পারে, হ্যাঁ, এখানেও পার্টি পারে। তো আমি এখানে লক্ষ্য করি নেই হয়তো এটা, তাহলে এখানেও 3টি, সেখানেও 3টি, সেখানে মানে 526, এখানেও 526। আপনার আন্ডারলাইন করেন, আপনার 2 নম্বর সাবসেকশনে যাবেন, 526-এর 2 নম্বর সাবসেকশনে। সেখানে লেখা আছে যে লোয়ার কোর্টে রিপোর্টের ভিত্তিতে আপনার যে পার্টিদের ইন্টারেস্ট স্বার্থ আছে, তাদের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এবং হিজ অন ইনিশিয়েটিভ মানে বোঝাচ্ছে দায়রা আদালতের ইনিশিয়েটিভ, দায়রা জজের ইনিশিয়েটিভ, আদালত না, দায়রা জজের ইনিশিয়েটিভ। তো এখানেও 3টি কারণ। ধন্যবাদ ভাই। ওকে, তো এরপরে যে বিষয়টা আমরা যাচ্ছিলাম, আপনারা বই নেবেন, বই নিলেই আমাদের মনে হয় আমরা আরো সুন্দর পড়তে পারবো। 528-এ বলছিলাম যে ট্রান্সফারের কথা না, এখানে উইথড্রর কথা বলা আছে, যদিও শিরোনামটা উইথড্রর কথা বলা আছে, কিন্তু ভিতরে কিন্তু কি ট্রান্সফারের বিষয়ও আছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমত দেখি যে সেশন কোর্ট কি করতে পারে, দায়রা আদালত কি করতে পারে, যে মামলা উইথড্র করতে পারে, সেটা হচ্ছে 528 নম্বর ধারা। তো আপনারা চলে যান 528-এর সাবসেকশন 1-এ যান। সাবসেকশন 1-এ বলা আছে দায়রা জজ তার অধীনস্থ যে যুগ্ম জজ আছে তার নিকট থেকে মামলা ফেরত নিতে পারবে। ফেরত নেওয়া মানে কি, উইথড্র করে নেওয়া, এটা একটা বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে, আপনারা দেখেন যে 2 নম্বর পয়েন্টে চলে যান, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা উইথড্র করে নিতে পারে। যদিও শিরোনামটা ছিল দায়রার, কিন্তু ভিতরে কিন্তু চিফের কথা বলা আছে। চিফ আপনারা দেখেন 528-এর 2 নম্বরে যান, সাবসেকশন 528-এর 2 নম্বরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা কি করতে পারে, মামলা উইথড্র করতে পারে, এটা একটা বিষয়। এরপরে চলে যাবেন হচ্ছে 3 নম্বর বিষয়।
যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কতিপয় মামলা প্রত্যাহার করার ক্ষমতা দেওয়া আছে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমরা 2 নম্বর পয়েন্টটা মনে রাখবেন 28(2) যে এখানে কি বলা আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা উত্তোলন করে নিতে পারবে। তো এই ছিল আমাদের উত্তরণের বিষয়। আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আমাদের যেহেতু সময় শেষ, প্রায় 12টা বাজতেছে, তো আজকে আমরা প্রশ্ন পর্বে যাব। 4-5টা প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, অগ্রিম জামিন কত নম্বর ধারা অনুযায়ী পাওয়া যায়? অগ্রিম জামিন কত নম্বর ধারা অনুযায়ী বা আগাম জামিন কত নম্বর ধারা অনুযায়ী পাওয়া যায়? হ্যাঁ, সেটা ঠিক আছে সুমন ভাই, আপনারটা ঠিক আছে। অত ডিটেলস আমাদের পড়তে হবে না, মোটামুটি পড়লেই চলবে। আচ্ছা, ওকে। এখন যদি বলি জামিনদার অব্যাহতি পাবে কত নম্বর ধারা অনুযায়ী? জামিনদার অব্যাহতি পাবে কত নং ধারা অনুযায়ী? জামিনদার অব্যাহতি পাবে কত নং ধারা অনুযায়ী? জামিনদার অব্যাহতি পাবে কত নং ধারা অনুযায়ী? 502 নং ধারা, ঠিক আছে, ধন্যবাদ। 502 নম্বর ধারা, জামিনদার অব্যাহতি পাবে না। ইলিয়াস ভাই, 499 না, আপনি ভুল বলছেন, 502 হবে, 502 হবে। এখন বল জামিন নামা সম্পর্কে, বেইল বন্ড সম্পর্কে বা জামিন নামা সম্পর্কে কথায় বলা আছে কত নং ধারা? জামিন নামা সম্পর্কে কত নং ধারাতে বলা আছে? বা বেইল বন্ড যেটা বলি আমরা, সেটা কত নম্বর ধারাতে আছে? এটা হচ্ছে 499 হবে। বেইল বন্ডের ক্ষেত্রে 499 বিষয়টা আসতে পারে। আচ্ছা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন আসামি জামিন পাবে না কথায় বলা আছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন আসামি জামিন পাবে না কথায় বলা আছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন আসামি জামিন পাবে না। হ্যাঁ, 497-তে বলা আছে ইমরান, ধন্যবাদ। তবে এর কয়টি ব্যতিক্রম আছে? তবে এর কয়টি ব্যতিক্রম আছে? তবে এর কয়টি ব্যতিক্রম আছে? তিনটি ব্যতিক্রম আছে। তিনটি ব্যতিক্রম আছে। ওকে, না রনি ভাই 96 হবে না, রনি ভাই 96 হবে না, এটা হবে আপনার 97। এই ছোটখাটো জিনিসগুলো ভুল করা যাবে না। আমি আপনাদের কালেক্টর একটা লাইন আপনাদের আমি দাগাতে বলছিলাম, সেই লাইনটা ছিল মে বি রিলিজড অন বেইল। মে বি রিলিজড অন বেইল এই শব্দটি কত নং ধারাতে আছে? মে বি রিলিজড অন বেইল এই শব্দটি কত নং ধারাতে আছে? মে বি রিলিজড অন, may be released on bail। না, 96 নেই, 96 নেই, 96 নেই অমিত ভাই, 96 নেই। হ্যাঁ, তিনটি ছিল কারণ 16 বছর অসুস্থ স্ত্রী লোক অসুস্থ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি যেই শব্দটা বলছিলাম সেটা হবে 97, 497 মে বি রিলিজড অন বেইল, এটা 97 ধারাতে আলোচনা করা আছে। আচ্ছা,
আচ্ছা, শ্যাল বি রিলিজড অন বেল কোথায় বলা আছে? শ্যাল বি রিলিজড অন বেল এই শব্দটা কত নং ধারাতে আছে? শ্যাল বি রিলিজড অন বেল, শ্যাল বি রিলিজড অন বেল এই শব্দটি আছে, শ্যাল বি রিলিজড অন বেল এই শব্দটা আছে 96-তে। তা দেখেন 97 এবং 96-এর মাঝে পার্থক্যটা হলো কি? তাহলে 96টা হচ্ছে বাধ্যতামূলক আদালত দিতে, বাধ্যতামূলক জামিন, আর এখানে হচ্ছে বাধ্যতামূলক না, এটা হচ্ছে ডিসক্রিশন পাওয়ার বা ঐচ্ছিক ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। তো এই বিষয়টা আমাদের জানতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় 494 ধারাটা আপনারা ভালো করে মনে রাখবেন, এটা একটা ইম্পর্টেন্ট। আর 491 ধারাটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। 492 ধারা। এখন প্রশ্ন হলো 412 নম্বর ধারাতে কি সম্পর্কে বলা আছে? 412 নম্বর ধারাতে কি সম্পর্কে বলা আছে? 412 নম্বর ধারাতে কি বিষয়ে প্রশ্ন করা, কি বিষয়ে বলা আছে? চারশো 12 নম্বর ধারাতে কি বিষয়ে বলা আছে? হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। 412 নম্বর ধারাতে কি সম্পর্কে বলা আছে? আজকের এটাই শেষ প্রশ্ন। 412 ডাকাতির মাল কেন? আমি কি পেনাল কোড পড়াচ্ছি নাকি? পেনাল কোড পড়াচ্ছি ইমরান? পেনাল কোড তো না ভাই, এটা ফৌজদারি কার্যবিধি পড়তেছি। দোষ স্বীকার করলে আপিল চলবে না এই বিষয়ে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আজকে এখানেই রাখি ইনশাল্লাহ। আর আপনারা রিভিশন দেবেন, বারবার রিভিশন দিলে আমার মনে প্রস্তুতি অনেক ভালো চলবে, ভালো হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। আগামীকালকে লাইভটা হবে না, আমরা শুক্রবারে লাইভে জয়েন করব ইনশাল্লাহ। আগামীকালে লাইভটা আমরা জয়েন করব না, আমরা শুক্রবারের লাইভটাতে জয়েন করব। তো আজকে তাহলে এখানে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।